日本で何をしたいですか? আইটি ও বেঙ্কিও স্টাইです。এটা বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রীর ড্রিম। জাপানে এসে আইটি নিয়ে স্টাডি করবে। এর মধ্যে কেউ সঠিক প্রসেসে আছে, কেউ হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে, আবার কেউ হয়তো স্বপ্ন দেখে সময় পার করে দিচ্ছে। কারো আছে পারিবারিক চাপ, কেউ বুক ভরা স্বপ্ন নিয়ে শুধু টাকার জন্য থেমে আছে, আবার কেউ জাপানে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাঝামাঝি পর্যায়ে হতাশ হয়ে খুঁজছে কী নিয়ে পড়বো, কী নিয়ে পড়লে ভালো হবে, আর কোন সাবজেক্টেই জবের চাহিদা জাপানে সব থেকে বেশি সমস্যা আছে তারা যারা এইচএসসি পাস করে জাপানে চলে আসছে বা আসবে, তারাই সব থেকে বেশি টেনশন করে আর ভাবতে থাকে আমি তো এইচএসসি পাস, আমার তো আইটি সম্পর্কে কোনো জ্ঞান নেই। জাপানের আইটি সাবজেক্ট যার পরিধি এতটাই বিশাল যা এক ভিডিওতে ব্যাখ্যা করা কখনোই সম্ভব না। তবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি চেষ্টা করব, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব জাপানের আইটি সাবজেক্টটা আসলে কী নিয়ে পড়লে একটা স্টুডেন্টের জন্য ভালো হবে। আইটি সবার আগে আপনার এই সাবজেক্টটার ভিতরে ঢুকতে হবে আর ভাগ করতে হবে এই সাবজেক্টটাকে। ভাগ করা শেষ হলে আপনি বুঝতে পারবেন আপনার সামনে কতগুলো সাবজেক্ট বের হয়ে আসছে। এর মধ্য থেকে জনপ্রিয় কিছু সাবজেক্টের নাম আমি বলে দিচ্ছি। জাপানে এতদিন ধরে স্টাডি করার পরে আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডেটাবেস ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, আইটি সাপোর্ট, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং আর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো বেশ ফেমাস সাবজেক্ট জাপানের ইউনিভার্সিটি আর সেনমানগাক্কোতে। তবে ক্ষেত্র বিশেষে আর বিষয়বস্তু একই রেখে জাপানিজ বিভিন্ন ইউনিভার্সিটি বা সেনমানগাক্কোতে এদের নাম আলাদা আলাদা হতে পারে। চলুন এই সাবজেক্টগুলোকে আরেকটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। শুরুতেই বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট। এর মধ্যে আছে ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার বা মোবাইল অ্যাপ ডেভেলপার। এরপরে আসি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিংয়ে। এর মধ্যে আছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার বা এক্সেট্রা। আর আমি এখন ঠিক এই পজিশনে আছি, মানে আমি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার। সবগুলো বিষয়কে এমন আলাদা আলাদা ভাগ করলে ঠিক এমনই অসংখ্য সাবজেক্ট পাওয়া যাবে যেগুলোতে আপনারা ইজিলি জাপানে এসে স্টাডি করতে পারবেন। এতক্ষণ আমি জাস্ট সাবজেক্টের ধারণা দিলাম, বোঝানোর চেষ্টা করলাম আইটি নিয়ে পড়লে এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে আপনি যে কোনো একটিতে পড়তে পারবেন। তবে এতক্ষণ হয়তো আপনাদের মনে প্রশ্ন এসেছে এই সাবজেক্টগুলো আসলে কোথায় পড়বো, ইউনিভার্সিটিতে পড়বো নাকি সেনমানগাক্কোতে পড়বো। আর ঠিক এখানেই স্টুডেন্টরা তাদের ক্যাটাগরি হিসাবে বিভক্ত হয়ে যায়। যারা এইচএসসি দিয়ে জাপানে আসবে তারা এক ভাগে, আর যারা সিএসই থেকে ডিপ্লোমা করে আসবে তারা এক ভাগে, এবং যারা সিএসই থেকে ব্যাচেলর করে আসবে তারা যাবে এক ভাগে। কারণ এদের এক একজনের আইটি সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা এক এক রকম। দেখেন যারা এইচএসসি করে জাপানে এসেছে তারা আইটি নিয়ে নিজের দেশে লেখাপড়া শুধু আইসিটি সাবজেক্টেই করেছে। তাই সাধারণভাবে বলতে গেলে আইসিটিতে ঠিক যতটুকু আছে ততটুকুই ধারণা থাকার কথা, বা কারো যদি আলাদাভাবে কোনো ধারণা থাকে সেটা আলাদা বিষয়। আবার যারা সিএসসি নিয়ে ডিপ্লোমা করেছে তারা এই বিষয়গুলো আগে থেকেই জানে, কম হলেও 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে, নেটওয়ার্কিং সম্পর্কে জানে বা অ্যালগরিদম সম্পর্কে জানে। তাই তাদের এইচএসসি এর স্টুডেন্টদের থেকে একটু বেশি ইজি হয়ে যায় এখানে এসে স্টাডি করার ক্ষেত্রে। আবার যারা ব্যাচেলার করে এসেছে তারা তো মোটামুটি প্রো লেভেলের। তারা যদি ভালোভাবে কাজ জানে তাহলে তারা সরাসরি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেষ করে চলে যেতে পারে জব ভিসাতে। ভিডিওর এই পর্যন্ত ছিল স্টাডির ক্ষেত্রে কে কতটুকু বেনিফিট পাবে। এরপরে আসি কোথায় স্টাডি করলে ভালো হবে, ইউনিভার্সিটিতে নাকি সেনমানগাক্কোতে। কিন্তু এটা বলার আগে আমি ক্যামেরায় আসবো আর কথা বলবো আমার নিজের স্টাইলে। টু মুয়াজ মেন্ট ভাই সুকারে তাওয়া মা, আপনারা তখন ভিডিও দেখলেন কেমন, সহ্য করলেন কেমন ভাই এত কিছু। আমিও ভাই মাঝে যে সুকারতা ওয়া তো খিউকে শিওকা না, খিউকে নেওয়া যাবে না, ভিডিও শেষ করতে হবে বিকজ ইম্পর্টেন্ট টপিক, জীবন চেঞ্জ করার মতো একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার। ঠিক আছে, এখানে জাপানে স্টাডি করা। তো যাই হোক, জাপানে আসার পরে সবসময় চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, কারণ সেখানে পড়লে নেক্সটে যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে যাইতে চান বা মাস্টার্স করতে চান তখন কিন্তু ভাই মানে খুবই কাজে লাগবে। বিকজ সেনমানগাক্কোর সার্টিফিকেট বিভিন্ন ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে ভোকেশনাল লেভেল থেকে ধরা হয়। ঠিক আছে, সেনমানগাক্কোর সার্টিফিকেটটা ভোকেশনাল লেভেল থেকে ধরা হলে আপনি সেখানে ভর্তি হতে পারবেন না। আর এই সার্টিফিকেট জাপান ব্যতীত অন্য কোনো কান্ট্রিতে কাজে লাগার সম্ভাবনা খুবই কম, যদি না সে এখান থেকে জব মানে ভালোভাবে জব টপ করে সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে যায়। তো চকুছে সরাসরি এখানে গেলে পরে ভাই জিনিসটা কাজ হইতেছে না। সো সেনমানগাক্কো না পড়াটাই বেটার আমি মনে করি। তবে এটা কিন্তু ভাই মানে এইচএসসি ছাত্রদের জন্য প্রযোজ্য থাকে। ঠিক আছে, অনলি এইচএসসি যারা পাস করে আসছে তাদের জন্য। আর ভাই মানে
কি বলবো, এইচএসসি পাস করা ছাত্ররা আবার ভাই খেপে যায় না কিন্তু, ঠিক আছে, মহাজ ভাই উল্টো কথা বলতেছে, পছাইতেছে আমাদের, এরকম কিচ্ছু না, এটা বাস্তবতা ভাই, এটা মানতে হবে। বিকজ আপনি যদি দেশের থেকে এইচএসসি শেষ করে জাপানে আসেন আর এখানে সেলমনগাকু পড়েন, আপনার কাছে ফিউচারে দেখানোর মতো, বলার মতো, কোথাও ভর্তি হওয়ার মতো, কোথাও অ্যাপ্লাই করার মতো কোনো সার্টিফিকেট থাকবে না। অকাতানুকাই জাস্ট সেলমনগাকুর সার্টিফিকেট ছাড়া সেটাও জাপানে কাজে লাগে। ওকে, এটা চরম সত্যি কথা ভাই। যদি আপনি ইউনিভার্সিটি পড়েন তাহলে একটা সার্টিফিকেট পাইতেছেন। তবে আবার এখানে ক্ষেত্র বিশেষে ভিন্ন ভাই। যদি ধরেন যে বাসায় সমস্যা, প্রচুর সমস্যা, আমার টাকা ইনকাম করতে হবে ভাই, পড়ালেখা খালিবালি, পড়ালেখা কোনো খানকেই নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আলাদা। আর আজকে যারা পড়ালেখা করতে আসতেছেন তাদের জন্য ভিডিও না, সো যারা পড়ালেখা করবে তাদের জন্যই বলতেছি, ঠিক আছে। যারা লেখাপড়া করতে চায় না তাদের জন্য তো আরও ভিডিও আছে, ওয়েট অ্যান্ড সি। আমি এখন ফ্রি আছি, এই সপ্তাহ দিব হয়তো বা। তো আবার যারা ডিপ্লোমা করে আসবে জাপানে, সিএসই থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শেষ করে তারপরে আসবে ভাই, অন্যরা কিন্তু হন্তনি। আমি নিজে আসছি, আমি নিজেও জানি, আমি তো সিএসসি স্টুডেন্ট ছিলাম না। তো ভাই মানে সেনমনগাকুতে আমি কিন্তু সেনমনগাকুতে পড়ছি, ঠিক আছে, আমার সেনমনগাকু তো দেখছেনি তো ভাই, ভিডিও আছে। তো কেন পড়লাম সেনমনগাকুতে? কারণ ভাই আগে আগে যারা ছিল আমার আগের যারা ভাই ব্রাদার ছিল, ওনাদের কাছে শুনছি যে ভাই এখানে স্টাডি কোনো কিছুই হয় না ভাই, হুদাই ভাওতাবাজি, ঠিক আছে, এগুলা জাস্ট ভিসা বাঁচানোর লক্ষণ। সো ভাই তুমি কী করবা দেখো। তাই আমি ভাবলাম যে ভিসা বাঁচানোর লক্ষণ, যেহেতু সেনমনগাকুতে ভিসাটা বাঁচাই, ঠিক আছে, যেহেতু ওখানে এক্সপিরিয়েন্স তো আছেই, পারি। তো জাস্ট ওইগুলারই আবার ভাই ওখানে পড়ছি আমি 4 বছর পলিটেকনিকে, এখানে বললাম 2 বছর। জাপানের থেকে ওখানে বেশি শিখছি, বাট এখানে একটু প্রফেশনালি শিখছি। যেটুকু শিখছি একটু এখানে মানে জাস্ট জাপানে যে কনভার্ট করে শিখছি আর কি, জাপানে জব লাইফে ব্যবহার করার জন্য, বিশেষ করে সাইবার সিকিউরিটিটা এখানে বেশি শিখছি আর কি। তো এই ব্যাপারগুলা ভাই নিজের কি বলে, নিজের ব্যক্তিত্ব বা নিজের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করতেছে। যারা ডিপ্লোমা করে আসতেছে তারা কিন্তু মোটামুটি অনেক কিছুই পারে, হন্তনি পারে, আর না পারলেও জানে জিনিসটা, যদি নাও পারে তাও ওইটার টপিক কি জানে। যখন জাপানিজ ভাষায় আপনার বোর্ডের মধ্যে টিচাররা প্রোগ্রামিং করাবে, ধরেন জাভা করাইলো বা পাইথন করাইলো, ঠিক আছে, তো জাভা যখন করাবে তখন ওই যদি আপনার টিচারের গেঙ্গুটা না বুঝে বা টিচারের ভাষাটা না বুঝে, কিন্তু এখানে বোর্ডের মধ্যে যে জাভা করাইছে বা আপনার যে এক্সাম নিতেছে জাভার এক্সাম, ও কিন্তু বুঝবে যে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিংটা কোথা থেকে কোথায় কী হইতেছে বা প্রোগ্রামিংয়ের ভিতরে কী হইতেছে। ওই লুপ টুপ বলেন, ইফ ইলস বলেন, যা আছে ও দেখলেই বুঝবে যে না এখানে কাজ হইতেছে। তো এইটাই ভাই ব্যাপার, ঠিক আছে। আবার যারা দেখেন আপনার ব্যাচেলার করে আসছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে, তাদের অবস্থা দেখেন, তারা তো প্রো প্লেয়ার। তো তাদের তো এখানে স্টাডি করার কোনো মানে হয় না যদি না সে আপনার মাস্টার্স না করে বা পিএইচডি না করে। দেখা গেলো ভাই আমি ভাই বিএসসি করা শেষ, আমি এখানে গিয়ে জাপানে গিয়ে জব করতে চাই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আবার ব্যাপারটা টোটালি ভিন্ন। কারণ ভাই তাদের সামনে সব থেকে বড় বাধাই হইতেছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এছাড়া আর কোনো বাধাই নাই। আমি অহরহ বড় ব্যাপার চিনি যারা আমাদের আগে জাপানে আসছে, আসার পরে দেখতাম যে সবাই দুমায় জব করতেছে, পার্ট টাইম জব করতেছে। দুই একজনটা দেখতাম ভাই ওনারা জাস্ট কী বল কাঞ্জি পড়তেছে, শুধু কাঞ্জি পড়ে পার্ট টাইম জব কোনো রকম যায়, টাকা পয়সার সমস্যায় পড়ে যেতেছে, তারপরেও ভাই ধরেন খালি কাঞ্জি পড়তেছে, ঠিক আছে। জিজ্ঞেস করলাম ভাই এত কাঞ্জি পড়ে কী করবেন আপনি, ইচ্ছা করলে পার্ট টাইম জব করতে করেন, কয় ভাই এটা পরে বুঝবি, ঠিক আছে, আমি এখন বুঝি। উনি ওই সময় শুধু জাস্ট কাঞ্জি পড়ছে আর জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস দিয়েছে টানা 2 বছরে কাঞ্জি জ্বালাপালা করে ফেলাইছে সে ভাই। বিশাল বড় কোম্পানি, 2বার জব ছাড়ছে, যতবার জব ছাড়ছে আপনার খালি যেহেতু বেতন খালি বাড়ে, ঠিক আছে। সেখানে আমাদের কী অবস্থা ভাই, জিনিসটা বুঝতে হবে আগে, ঠিক আছে, জাপানের সিচুয়েশন বুঝতে হবে, আর জাপানের ভিসা প্রবলেম তো আছেই, তাই না। বাস্তবতা কি হচ্ছে যে এখানে আসার পরে ধরেন এক রুমে 3 জন থাকে ভাই, তিনজনই জাপানি স্টুডেন্ট বেশি আসছে, তার ভিতরে ধরেন যে আপনার খুব পড়ার ইচ্ছা আর 2জনের পড়ার অত ইচ্ছা নাই, ওনারা দেখবেন যে 2 মায়ে জব করতে, 2 মায়ে পার্ট টাইম জব করতেছে। আর আপনি এখানে তখন মানে পাগল হয়ে যাবেন প্রায়, মাথা হলে যাবে ভাই কিরে কাহিনি কি, টাকা পয়সা কামাই ফেলাইতেছে এক সাইডে, টাকা পয়সা কামাই ফেলাইতেছে, অথচ আমি এখানে কি ঘোরার ডিম করতেছি, ঠিক আছে। তখন আপনি ডিপ্রেশনে পেয়ে যাবেন, আমি কি করতেছি, আমি কি ভুল করতেছি কিনা। সবাই কাজ করতেছে, আপনার কাছে নিজের শরম লাগবে, ওকাশি লাগবে আমার কাছে, কিরে ভাই সবাই টাকা পয়সা কামাইতেছে, আমি পড়তেছি, এটা এটা ওকাশি ব্যাপার সবার না, এরকম লাগবে। কিন্তু বাস্তবতা বুঝে যাবেন ভাই যখন জব বিষয়ে মানে কনভার্ট করতে যাবেন,
তখন দেখবেন যে ভাই সম্ভব না, পারতেছি না, কোনোভাবেই হইতেছে না, জবের সাথে নাইও মিলতেছে না, ভিসা নিয়ে টেনশন, মারাত্মক টেনশন। তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কাহিনীটা কী। এবং এরপরে গিয়ে যখন আপনি জব ভালোটা পাবেন, ধরেন যে পড়ছেন সুন্দর করে, একটা ভালো জব পাইছেন, জিঙ্গা দাবা, লাইফ সুন্দর। এটা আগে বুঝতে হয় ভাই, ঠিক আছে। এই ভিডিওটা আমি কি বলে ভালোভাবে ওই যে ভয়েস দিয়ে করতে গেলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাবে, অসম্ভব আমার পক্ষে আলসি লাগে ভাই, ঠিক আছে। এইভাবে বললাম ভালো। আচ্ছা আরও বলি, ভিডিও একদম ডিটেলসে বলি, এটা যদি ভিডিও 30 মিনিট হয়ে যাক হোক সমস্যা না, আজকে ভিডিও করেই ছাড়বো ভাই। জাপানে একদম প্রথম থেকে না, একটা স্টুডেন্ট জাপানে আসে হইতেছে প্রথমে বেশি আসে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়, কিছু আসে আপনার ইউনিভার্সিটিতে সরাসরি টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ওখানে চান্স দেয়, টিউশন ফি দেয়, চলে আসে। কেউ আসে স্কলারশিপ নিয়ে আসে, ওরাও ভাই মোটামুটি আসে স্টুডেন্ট বিষয়, মানে কী বলে ওটাও স্টুডেন্ট বিষয় ধরতে পারেন আপনি। স্কলারশিপ নিয়ে আসছে, কেউ সরাসরি ইউনিভার্সিটিতে চান্স নিয়ে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, বা অন্যান্য জাপানি বেসরকারি যেগুলো আছে চলে আসছে ধরেন, ঠিক আছে। কিন্তু আসার পরে বা নিহঙ্গ স্টুডেন্টগুলা জাপানে আসার পরে প্রথমে তো জাপানিজ ভাষা পড়ে, ঠিক আছে। প্রথমে ভাই প্রথম কিছুদিন আপনার প্রচুর ডেডিকেটেড পারসন থাকে, সে জাপানে আসছে, সে স্টাডি করবে, জীবনে ভালো কিছু করবে, প্রথম কিছুদিন এরকম থাকে ভাই, ঠিক আছে। এদিকে ওইদিকে ভাই ওদের কাছে খুঁজে যে ভাই কোন সাবজেক্টে গেলে কী হয় না হয়, ভালো হয়, এই সেই। এরপরে যখন 1.5-2 মাস চলে যায়, বা আপনার মনে পড়ে যায় যে না রে, আমি তো ভাই পার্ট টাইম, আমি কী বলে, আমি তো দেনাপানা করে আসছি, বা আমার পিছনে ভাই 15 লক্ষ টাকা খরচ দিয়েছে, ইনকাম করতে হবে, তারপর টিউশন চলে আসতেছে, বাসা ভাড়া মাসা ভাড়া, তো দেখেন তো হাজার হাজার ভিডিও আছে এইসব, এই ইন্স্যুরেন্স, ট্যাক্স, বাসা ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল নিয়ে হাজারো হাজারো ফেসবুকে বেশি আছে। তো এইগুলা ভাই দিতে হবে, ঠিক আছে, দেখে মানুষ ভিডিও বানায়, তাই না। তো এইগুলো যখন দিতে হয় তখন ভাই টেনশন হয়ে যায় না নতুন একটা স্টুডেন্টের, যে ভাই না টাকা পয়সা ইনকাম করতে হবে যে কোনো মূল্যে। তো শুরু হয়ে যায় মনে করেন জব খোঁজা, পাগলের মতো শুরু হয়ে যায় জব খোঁজা। এর মধ্যে আবার বাসার মধ্যে যদি কেউ ধরেন একজন শোকাইতে একটা জব পেয়ে গেছে, ধরেন 4-5 জন রয়েছে, একজন একটা শোকাইতে জব পেয়ে গেছে, আর যে কজন আছে সবাই মনে করেন যে 3-4টা করে ইন্টারভিউ দিয়েছে, 5-6টা-7টা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু মানা করছে এখান থেকে না হবে না। তখন তো ভাই একদম পুরো খেপে যায় যে ভাই শোকাই ছাড়া জব হইতেছে না, দুমাই মেসেজ করবে এইদিকে ওইদিকে সবাই রে, যে ভাই শোকাই ছাড়া কোনোভাবে জব হইতেছে না, ভাই যে কোনো মূল্যে এটা শোকাই টোকাই করাই দেন, ঠিক আছে। এগুলো কাহিনী, টেনশন মাথার ভিতরে কাজ করবে ভাই, পুরো দমে জব করার জন্য পাগল হয়ে যাবে। নিহঙ্গ কাজ করতে যাবে, সুন্দর সুন্দর নেপালি আছে, ওগুলো দেখবে, ওগুলো খাঙ্গে নাই। তবে আপনার শুরু হয়ে যাবে কিন্তু ভাই টাকা পয়সার প্যারা। তো ওই জব টপ ধরেন যে শুরু করে দিল, একটা জব শুরু করছে, তো একটা জব শুরু করার পরে মোটামুটি সে মনে করে না জবটা পাইছি ভাই, স্টেবল মোটামুটি, যাক আলহামদুলিল্লাহ, সুন্দর, ভালো। তো এরপরে কিছুদিন 2-4 দিন বা 10-15 দিন ভালোভাবে কাটবে, পরে দেখবে যে না টাকা পয়সা আরও দরকার, এতে কাজ হইতেছে না, বা 1 মাস যাওয়ার পরে দেখবে যে না ভাই কোনোভাবেই সম্ভব না, এখানে কোনোভাবেই সম্ভব না, এত কিছু দিয়ে এত কিছু পেটে করে এত টাকা পয়সা খরচ করে আইসে ভাই অসম্ভব, ঠিক আছে। তখন কিন্তু পড়ালেখার কথা কিন্তু মাথায় নাই, আমার কথা হইতেছে এখানে কাজ বাজ যেভাবে মূলত করতে হবে, কইরা ভাই যে এটা করতে হবে, এটা আমি কিন্তু কারো খেপাইতেছি না ভাই, খবরদার, আমি নিজে এই কাজ করছি, ঠিক আছে, এই কাজ করছি আমি জানি। যাই হোক, শুনেন কাহিনী। পরে আর একটা জব ম্যানেজ করলো যে কোনো মূল্যে, একটা জব ম্যানেজ করলে, তো ওই যে নিহঙ্গ কাকুতে মানে ছাত্রছাত্রীরা পড়তো, ওই নিহঙ্গ কাকুর শুকোদায় মুকোদায় তো সব ভাই সব উড়ে যাবে আর কি, খাঙ্কে না এগুলা। এইদিকে ওইদিকে আশেপাশের বন্ধু বান্ধবের কাছ থেকে, কোনো নেপালি কাছ থেকে, কোনো ভিয়েতনামির কাছ থেকে, কোনো চাইনিজের কাছ থেকে, কোনো রকম কান্দিগুলো শুকোদায় মুকোদায় দেই, হ্যাঁ, বা এদিকে শুকোদায় মুকোদায় যা আছে মানে হোমওয়ার্ক আর কি, কইরা কোনো রকম সাবমিট করো, ক্লাসে যা ঘুমাইলাম ভাই, 2টা জব করে কিন্তু শরীরে সয়, আপনি কী করেন না করেন, ঠিক আছে, না করলেও সমস্যা, করলেও সমস্যা। ঘুমাইতে পাগল হয়ে যেতাম, দেখেন না ক্লাসের মধ্যে ওই যে আপনার ওয়ান্ডার কফি খাইতাম আমি খালি, আগের দেখবেন আমার যখন ক্লাস করতাম তখন ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই ব্যাগের সিপাই বা আমার টেবিলের সামনে সবসময় কফিটা আছে, কফির উপরেই চলছি ভাই। তো এরকম জিন্দগি হয়, ঠিক আছে, এত জব টপ করলে মোটামুটি ওই শরীরে সয় না, আর পড়ালেখার প্রতি কোনো মনও থাকে না। আর এরকম করতে করতেই আপনার 1 বছর তো শেষ হয়ে যায়, আর পরের বছর শুরু হওয়ার সাথে সাথে ভাই টিচাররা এমন প্রেশার দেয় সেন্দুঙ্গা করতে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, কে কী করবা দ্রুত করো, এটা নিয়ে একটা প্রেশার শুরু করে দেয় আর কি, ঠিক আছে। আর এই প্রেশার যখন শুরু হয়ে যায় তখন তো ভাই ছাত্ররা আবার মানে মাথা নষ্ট হয়ে যায়, কী করবো না করবো, কোথায় ভর্তি হবো, কেমনে কী করবো,
সেনমঙ্গা করে এইদিকে ওইদিকে ভাই চলে যায় আপনার সেচুমে কাইতে, ঠিক আছে, গাক্কুগুলা সেচুমে কাইতে বা গাক্কুগুলা নিজের নিহঙ্গ গাক্কুতে আসে। এরকম করার পরে কেউ 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 কোথাও চান্স পাওয়া যায়, কেউ কেউ পায় না। এরকম করতে করতে ভাই সময় আরও চলে যায়, যত সময় যায় তত টেনশন বাড়তে থাকে। আর লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে দেখা যায় না ভাই কোনোভাবে হইতেছে না, ঠিক আছে, তখন ওই ছাত্র কী করে যে ভাই ভিসা তো বাঁচাইতে হবে, কারণ নিহিঙ্গ গাক্কর থেকে যদি আপনি স্টাডি করতে না যান বা জব বিষয় না যান বা কোনো ইউনিভার্সিটিতে না যান, তাহলে ভাই আপনার ভিসা তো আর উঠবে না, আপনার বাসার দেশে চলে যেতে হবে, ঠিক আছে। তো ভিসা বাঁচানোর জন্য তখন ভাই খুঁজে যে কোনো একটা সেনমঙ্গা কহিলি হইলো, ঠিক আছে। প্রথমে কিন্তু পোলাপান খুঁজে হইতেছে আপনার কুরমা মানে অটোমোবাইল পড়বো, তারপরে আইটি নিয়ে পড়বো, এই সেই নিয়ে একটা ড্রিম থাকে, ঠিক আছে, ড্রিম সোজা ড্রিম আমরা এইগুলো পড়বো। কিন্তু জাপানের বাস্তবতা যে বাস্তব বিষয়গুলো আছে এগুলোর জন্য ভাই কখনোই তারা পারে সারে না, ঠিক আছে। তো লাস্ট পর্যায়ে গিয়ে যখন দেখতেছে যে ভাই কোনোভাবে কোথায় হইতেছে না, তখন বলছে ভাই ভিসা বাঁচলি হয়েছে, কাইগো মাইগো যা আছে এক্সের পড়বো, কোনো কোনো কথা হবে না, ঠিক আছে, যা পাবো তাই পড়বো ভাই, জাস্ট ভর্তি হইতে পারলেই হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো হয় ভাই, বাস্তবে নিজের চোখে বাস্তবে দেখা এই জিনিসগুলো হয় যদি আগে থেকেই এগুলো প্রিপারেশন না নেন, ঠিক আছে। এই যখনই ভাই দেখবেন যে ভিসা নিয়ে মন্দায় পড়ে যাইতেছে ভাই, আমি কোনো সেনমঙ্গা করতে চান্স পাইতেছি না, এই পাইতেছি সেই পাইতেছি না, বিশাল ঝামেলা, কোথায় যাবো আর কোথায় গেলে ভিসা মিশা ভাই কট খাইয়ে যাবো, ঠিক আছে। এরকম করতে করতে এই যে দূর সুর সেনমঙ্গা করতে লাস্টে যায় ভর্তি হইতে হয়, ঠিক আছে, বিকজ ভালোগুলো তো আগেই ভাই সিট টিট সব বুকিং হয়ে যায়। তো ওই দূর সুর যখন সেনমঙ্গা করতে ভর্তি হয়ে যায়, যায় পোলাপান দেখে যে ভাই ওখানে জাস্ট নেপালি আর নেপালি, ঠিক আছে, নেপালি আর নেপালি। বাংলাদেশি কোনো স্টুডেন্টের যদি আপনার খিমুচি থাইকেও থাকে যে ভাই হ্যাঁ ঠিক আছে আগে যা করছি করছি ভাই, এখন ভালোভাবে পড়ে আমি সুন্দর করে এইটা করব, ঠিক আছে, বা জাস্ট সুন্দর করে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে আমি ভাই সুন্দর একটা জব ঢুকবো, সেনমঙ্গা করতে বলে অহরহ ভালো ভালো জব আছে ভাই, অহরহ আমি মজ করলাম জাপানে অহরহ জব আছে, জবের কোনো অভাবই নাই, আপনি পড়েন ভালোভাবে পাবেন, ঠিক আছে। তো নেপালি টেপালিদের যখন বলা দেখবেন, তখন যায় ভাই আপনি পড়তে চাইলেও ধরেন আপনি সামনে বেঞ্চে বসছেন, স্যারের কথা আপনি শুনতেছেন, পিছনে তারা দেখবেন সব ঘুমাই গেছে, সব পিছনে তাদের সব এক্সের ঘুম, ঠিক আছে। টিচাররা পর্যন্ত কিছুদিন মানে নিয়ম করবে, ওই ঘুমাইলে সমস্যা আছে, ঘুমাইলে জরিমানা করবো, ঘুমাইলে আপনার মার্ক কমাই দেবো, ঘুমাইলে নিউকানে জানাই দেবো বা এই এই সেই করবো, এই ছাত্র ভালো না, অ্যাটেন্ডেন্স দিব না ঘুমাইলে পরে, এরকম কিছুদিন চিল্লানোর পরে টিচার একলাই বোরিং হয়ে গেছে, হুর করে যা মন চাই করতো, আমার মতো আমি এখানে করে যাই, ঠিক আছে। জাপানিজ টিচাররা গাম্বারও কিন্তু মারে, ওরা ভাই মানে প্রথমে ভালোই চেষ্টা করে, কিন্তু না পাইলে পরে কয়ে যা তুই তোর মতো তুই যা মন চাই কর, ঠিক আছে। তো এই হলো কাহিনী ভাই সেনমন গাক্কুগুলার। আর ইউনিভার্সিটিতে যে যতগুলো স্টুডেন্ট পরে জাপান ইউনিভার্সিটিতে দেখেন তো স্টাডি করতেছে ভাই, আজকে আমার পড়ালেখার চাপে আমি ভিডিও বানাতে পারতেছি না, বা ভাই পড়ালেখার খুব প্রেশার, বা আমি আজকে এইটা শিখতেছি বা এই ব্যাপার নিয়ে এই টপিকে পড়ালেখা করতেছি, এরকম কোনো ভিডিও আপনারা দেখছেন কখনো? দেখছেন কখনো? খালি তো দেখবেন যে ভাই রাত্রেবেলা জবে গিয়েছিলাম, সকালে জব করে এসে সুন্দর কি বলে ক্লাসে গিয়ে ঘুম, আমাদের ক্লাসের এই অবস্থা, কোন ক্লাসের বাইরে কোন বিনি আছে, কোন বিনি থেকে দুপুরে নাস্তা করলাম, আজকে কি কি খাইলাম দেখেন, এই হলো কাহিনী, ঠিক আছে। বা আপনার যদি কাকুর কোনো শ্রীমণি থাকে বা কোনো অনুষ্ঠান থাকে, কোনো অকেশন থাকে, সেগুলোকে সুন্দর করে প্রেজেন্টেশন করা হবে, এই তো ভাই বর্তমান অবস্থা আর কি, ঠিক আছে। তো ভিডিও অনেক বড় দিতেছে, আমারও ভাই ভালো লাগতেছে না। মূলত কথা হইতেছে যে জাপানের মাটিতে যদি আপনি পড়তে চান, মুচি রন 100% আপনি ভালোভাবে পড়তে পারবেন, কিন্তু টাকা পয়সার কিছু সমস্যা আছে যে যার কারণে পড়া এখানে সমস্যা হয়ে যায়, বিকজ কাজবাজ করতে হয়, এই হলো ঝামেলা। এইগুলা বাদ দিয়ে যদি ভাই আপনি পড়তে চান, তাহলে মুচি রন 100% জাপানে পড়তে পারবেন, এবং জাপানে আপনি এটা ইঞ্জিনিয়ার হওয়ার মানে কী বলে, জাপানে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ অনেক আছে ভাই, ঠিক আছে। আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন, 100% আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন জাপানে, এবং ভালোভাবে আর ভালো ভালো কোম্পানিতেও জব করতে পারবেন। কিন্তু শর্ত ওই যে একটাই, যখন আপনার আশেপাশে দেখবেন যে দোমায়া পার্ট টাইম জব হইতেছে আর এখানে টাকার সরাসরি হইতেছে, তখন ভাই আপনার দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে, পড়তে হবে, কিচ্ছু করার নাই। ওইখানে যদি পয়সা যান তাহলে আপনি শেষ, তাইলে পরে আর কুল পাবেন না, পরে যাইতে হবে হালাল দালাল ধরে
জব ভিসায় যাওয়ার জন্য। ঠিক আছে, এই কথা আমি প্রায় বিগত 3-4 ভিডিও ধরেই কইতেছি, বিকজ নতুন নতুন ফেস করে আসছি তো এইসব প্রবলেম, এই জন্য এইভাবে বলতেছি। সো খিউস খেতে খোদা ছাই ভাই ব্রাদার, জাপানে সম্ভব, হন্তনি সম্ভব। আপনারা জাপানে আসার পরে একটু স্টাডি করলে, আপনি ইউনিভার্সিটিতে করলেও আপনি ভালো জায়গায় যেতে পারবেন, একটু বেশি ভালো জায়গায় যেতে পারবেন। আর যদি মনে করেন তারপরেও এখান থেকে পড়ে জব টপ করে জাপানে ভালো কিছু করতে পারবেন। এখন কি করবেন সেটা আপনার ইচ্ছা। মেলাক্ষণ ভিডিও করছি, মেলাক্ষণ বকবক করছি, আর হয় না। হুচকারে, বাই বাই।